হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রবাহী তড়িৎ চলতড়িতের অনুশীলনীর অঙ্কগুলো দিয়েছিলাম, তাই তো করতে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন আছে কি, এটা হচ্ছে কোন কিসের বই? সাঁতরা, এটা সাঁতরা, সাঁতরা, ঠিক আছে। তো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলীতে আছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? তো এখানে 220 ভোল্ট আছে, ধর এটাই হচ্ছে কি একটা বাল্ব আমি জুড়ে দিই বা পাখা জুড়ে দিই, যাই হোক 220 ভোল্ট দিয়েছি এখানে। 220 ভোল্ট দিতে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হচ্ছে? এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই যে বাল্ব জুড়েছি এর একটা রোধ আছে তো, না? এর একটা রোধ আছে, এই রোধটা কত হবে? আর কত হবে? তাহলে কি হচ্ছে, বিভব প্রভেদ দেওয়া আছে 220 ভোল্ট, প্রবাহ মাত্রা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে রোধ কত হবে এটা আগে বার করে বল, কত হচ্ছে রোধ? হ্যাঁ, 220 ওহম হচ্ছে ভি ইজিক্যালস টু আই আর, তাই তো। ভি ইজিক্যালস টু কি হচ্ছে? আই আর। তাহলে এটা হচ্ছে কি ভি ইজিক্যালস টু আই আর। তাই যদি হয় ভি এর ভ্যালু কত? 220, আই হচ্ছে কত? 1, তাহলে আর, আর হবে কত? 220 ওহম, 220 ওহম, ঠিক আছে। এটা 220 ওহম হচ্ছে রোধের মান, ঠিক আছে। 220 ওহম হচ্ছে কি রোধের মান, ব্যাস হলো এটা। এবারে কি বলেছে, এই এইটাকে মানে যে যন্ত্র তড়িৎ যন্ত্রটাকে, হ্যাঁ, ওই বাতিটিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? তাহলে এই যে বৈদ্যুতিক বাতিটা, যার রোধ কত? 220 ওহম, এটাকেই আমি কি করব, এখন আমি একটা ব্যাটারির সঙ্গে জুড়বো যেটা হচ্ছে কি 110 ভোল্টের। এখন এর রোধ আমি কত পেয়ে গেছি? 220 ওহম। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এখন কত যাবে? ঠিক আছে, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এখন কত যাবে? তাহলে আবার এখানে কি করব, ওহমের সূত্র কাজে লাগাবো। ভি ইজিক্যালস টু আই আর, ভি কত? 110 ভোল্ট, আই, আই আমি বার করব আর কত? 220, ঠিক আছে, 220। তাহলে আই কত চলে আসবে এখান থেকে? আই হবে কত? 110 বাই 220, তাহলে শূন্য আর শূন্য কেটে যাচ্ছে, 11, এটা 2 এ, তাহলে আই হচ্ছে কত? 1/2, 1/2 মানে 0.5 অ্যাম্পিয়ার। এটা হয়ে যাবে উত্তর। তো এখানে চারের কোশ্চেন যেটা দিয়েছে, চারের কোশ্চেন কি বলেছে? তার আগের কোশ্চেন এগুলো তো লেখার কোশ্চেন। চারের কোশ্চেন বলেছে যে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির রোধের অনুপাত। তাহলে প্রথম কথা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট, এটা হচ্ছে কি একটা বাল্বের রেটিং দেওয়া আছে। তার মানে এখানে বিভব প্রভেদ কত? যদি এই বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদ দেওয়া হয় তাহলে তার ক্ষমতা হবে কত? 60 ওয়াট। তাহলে এখান থেকে রোধের মান বার করতে হবে। আমি আগের দিন বলেছিলাম পি মানে ক্ষমতার কতগুলো ফর্মুলা হয়, একটা হয় পি ইজিক্যালস টু ভিআই, ঠিক আছে, আরেকটা হয় কত হয় না পি ইজিক্যালস টু আই স্কোয়ার আর, আরেকটা কি হয় পি ইজিক্যালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে কোনটা দিয়ে যাবে? গেলে আমি রোধ পাবো, রোধ জিজ্ঞেস করছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে যাবে। কার সমস্যা? এই সমস্যা, তাহলে এটা দিয়ে যাবে। কত হচ্ছে? পি 60 হচ্ছে, ভি স্কোয়ার কত? 220, 220 বলেছে তাই তো, 220 স্কোয়ার, ঠিক আছে, 220 স্কোয়ার বাই আর। তাহলে আর কত হয়ে যাবে? এটা হচ্ছে কত? 220 স্কোয়ার বাই 60। এক কাজ করতে পারিস, দুটো রোধের অনুপাত বার করতে বলেছে তো, ক্যালকুলেশন এখন করার দরকার নেই,
এই বাতিটার রোধ ধরে নে R1, ঠিক আছে? তাহলে কি করবি, বলবি যে ধরি, না এরকম লিখবি, এখানে লিখবি কি প্রথম বাতির রেটিং হলো 220 ভোল্ট 60 ওয়াট, ঠিক আছে? ধরি বাতিটির রোধ সমান R1, ঠিক আছে? বাতিটির রোধ সমান কত হচ্ছে R1। এবারে কি লিখবি, আমরা জানি, এগুলো লিখবি না, ঠিক আছে? আমরা জানি P ইজিক্যালস টু ভি স্কোয়ার বাই আর, দিয়ে মান বসিয়ে দিবি, ঠিক আছে? P ইজিক্যালস টু ভি স্কোয়ার বাই আর, এটা পুরোটা হলো। এটা হয়ে যাওয়ার পরে কি আছে না, দ্বিতীয় বাতির রেটিং হলো কত, 110 ভোল্ট 60 ওয়াট, তাই তো? 110 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট। এবার কি লিখবো, ধরি দ্বিতীয় বাতির রোধ R2, ঠিক আছে? দ্বিতীয় বাতির রোধ কত হচ্ছে R2। তাহলে এখান থেকে কি লিখবো, একই রকম ভাবে R2 সমান কত লিখে দেবো, এক চান্সে লিখে দিচ্ছি 110 এর স্কোয়ার বাই 60, 110 এর স্কোয়ার বাই লিখছি 60। এতটা পর্যন্ত সবাই আগে টুকে নে, তারপরে বলছি। এবারে কি বলেছে, এই বাতি দুটো রোধের অনুপাত, তাহলে কি হবে R1 বাই R2, একই না? তাহলে বাতি দুটো রোধের অনুপাত, তাহলে কি লিখবো, বাতি দুটির রোধের অনুপাত সমান কি হবে R1 অনুপাত R2, তাই না? R1 অনুপাত R2 মানে কি, R1 অনুপাত R2 মানে R1 বাই R2 করে নেবো আগে। R1 বাই R2 সমান R1 এর মান কত, 220 এর স্কোয়ার, ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে হবে, 220 এর স্কোয়ার বাই 60, আর এটা কত আছে 110 এর স্কোয়ার বাই 60। আমি আগে ক্যালকুলেশন করিনি কেন, এখন বুঝতে পারবি, কেটে যাবে সব, দেখ এগুলো সব কেটে যাবে, ঠিক আছে? এটা কত হচ্ছে 220 এর স্কোয়ার বাই 60, আর এখানে কি হবে 60 উপরে উঠে চলে যাবে 110 এর স্কোয়ার, দেখ এই 60 আর এই 60 কেটে গেল, আর আমি 220 এর স্কোয়ারকে 220 গুণিতক 220 লিখতে পারি, 110 এর স্কোয়ারকে 110 গুণিতক 110 লিখতে পারি। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এটা শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে? 11 2 22, 11 2 22, তাহলে হচ্ছে কত, উপরে 4 নিচে হচ্ছে 1, এটাকে আমি কি লিখতে পারি 4 অনুপাত 1। তাহলে উত্তর কি লিখবো, অতএব বাতি দুটির রোধের অনুপাত হবে 4:1, বাতি দুটির রোধের অনুপাত 4:1, ব্যাস। এই কোশ্চেনটা 5-এর কোশ্চেন ছিল। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। ধরে নাও এক মাস সমান 30 দিন। তো কথা হচ্ছে যে বলবো যে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, তাই তো? একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান কি লিখবো, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কি লিখবো, দেখ প্রথম কথা বল 60 ওয়াটের বাতি, কি বলছি ভালো করে শুনবি, 60 ওয়াটের বাতি যদি 5 ঘন্টা চলে তাহলে কি হবে, কত ওয়াট আওয়ার হবে, 60 ইন্টু 5, ঠিক আছে? তাহলে 60 ওয়াটের বাতি 5 ঘন্টা যদি চলে তাহলে কি হবে 60 ইন্টু 5, এগুলো কিসে আসবে, ওয়াট আওয়ারে আসবে, এটা হলো একটা বাতি। কটা বাতি জ্বলছে বলছে, দুটো, তাহলে এর সঙ্গে কি করতে হবে 2 গুণ করতে হবে আরো, বোঝা গেল কিনা? তাহলে কি বললাম 60 ওয়াটের একটা বাতি যদি 5 ঘন্টা চলে তাহলে কি হবে 60 গুণিতক 5 ওয়াট আওয়ার,
দুটো বাতি জ্বলছে এই জন্য প্লাস ইন্টু 2। এবারে আর কি আছে, পাখা। ঠিক আছে, পাখাটার ওয়াট কত আছে, পাখার হচ্ছে 80 ওয়াটের পাখা এটা। এটাও কিন্তু দিনে 5 ঘন্টা করে চলছে, তাহলে 80 ওয়াটের পাখা যদি 5 ঘন্টা চলে তাহলে 80 × 5 ওয়াট আওয়ার হবে। কটা পাখা আছে, দুটো পাখা, তাহলে ইন্টু কত হবে, 2 হবে। এটা হয়ে গেল কি একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। ঠিক আছে, একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে বলছি কত হচ্ছে দেখ। এটা হচ্ছে কত 10, তাহলে কি হবে 600। আর এটা হচ্ছে কত 10 800, এটা হচ্ছে ওয়াট আওয়ার। তাহলে কত হচ্ছে, এটা 1400 হচ্ছে ওয়াট আওয়ার। এটা হলো, এটা হচ্ছে কি একদিনে কত তড়িৎ শক্তি ব্যয় হলো, তাই না? একদিনে এই তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে। এবার 30 দিনে কি হবে, তাহলে কি লিখবো, 30 দিনে বা এক মাসে, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে না, 30 গুণিতক এইটা 1400 গুণিতক 30 কত হচ্ছে, এটা আগে লিখে দেই 3টে শূন্য, 14 3 42, ঠিক আছে, ওয়াট আওয়ার। আচ্ছা, এটাকে আমি যদি কিলো ওয়াট আওয়ারে করতে চাই তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 42,000কে 1000 দিয়ে ভাগ করে লিখে দিলাম কিলো ওয়াট আওয়ার। তাহলে এটা হচ্ছে কত, 42 কিলো ওয়াট আওয়ার মানে বিওটি। 42 কিলো ওয়াট আওয়ার বলে, কিলো ওয়াট আওয়ারকে কি বলে, বিওটি বলে। কার সমস্যা, 42 কিলো ওয়াট আওয়ারকে কি বলবো, বিওটি বলছি, এটা 42 বিওটি। তাহলে 42 ইউনিট তড়িৎ শক্তি খরচ হয়েছে, তাই তো। এবার কি লিখবো, এবার লিখবো যে অর্থাৎ, মাসে বা এক মাসে, অর্থাৎ এক মাসে 42 ইউনিট তড়িৎ শক্তি খরচ হয়, তাই না, তড়িৎ শক্তি খরচ হয়। ইউনিট প্রতি, ইউনিট প্রতি, ইউনিট প্রতি খরচ 4 টাকা হলে, ইউনিট প্রতি খরচ 4 টাকা হলে, 4 টাকা হলে কি লিখবো, এক মাসে খরচ হবে 4 টাকা হলে, এক মাসে খরচ হবে, খরচ হবে কত না 42 গুণিতক 4 সমান কত হচ্ছে 4 2 8 আর 4 4 16 টাকা। ঠিক আছে, 168 টাকা হবে উত্তর। একদম ইজি অঙ্ক, পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে এরকম করে করতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন আছে যে, এটা কত নম্বর কোশ্চেন, 7টা। 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে 220 ভোল্ট মেইন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, এর কারণ ব্যাখ্যা করো। দেখ, আমি একটা কথা বলছি, কে উজ্জ্বলভাবে জ্বলবে এর কথার অর্থ হচ্ছে যে সে কত ক্ষমতা ব্যয় করছে। ঠিক আছে, এবারে তাহলে বলবি যে 60 ওয়াট এবং 40 ওয়াটের বাল্ব, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে 60 ওয়াটের ক্ষমতা বেশি, তো 60 ওয়াট বেশি জ্বলবে না, ওটা রেটিং ওর। 60 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব 60 ওয়াটে তখনই জ্বলবে। এই দেখ, এটা হচ্ছে একটা বাল্ব যার রেটিং দেওয়া আছে কি 60 ওয়াট, আর এটা কত 220 ভোল্ট, মানে 220 ভোল্ট 60 ওয়াট। এর মানে কি, 220 ভোল্ট 60 ওয়াট এর মানে হচ্ছে যে এই বাল্বটাকে আমি যদি 220 ভোল্টের সঙ্গে যুক্ত করি তবে গিয়ে এর ক্ষমতা হবে কত, 60 ওয়াট, তাই না। 220 ভোল্টের সঙ্গে যুক্ত করলে তবে গিয়ে এর ক্ষমতা হবে 60 ওয়াট। আর যদি 40 ওয়াটের যে বাল্ব আছে সেটাকে আমি 220 ভোল্ট লাইনের সঙ্গে জুড়ে দিই আলাদা করে, তাহলে এর ক্ষমতা হবে কত, 40 ওয়াট। তাহলে 60 ওয়াটের বাল্ব 60 ওয়াটে ম্যাক্সিমাম 60 ওয়াটে জ্বলবে যখন আমি 220 ভোল্ট বিভব এর দু সাইডে দেব। কিন্তু এখানে করা হয়েছে কি, 220 ভোল্ট এটা হচ্ছে কি বিভব প্রভেদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে আছে 60 ওয়াট, 60 ওয়াটের বাল্ব, এরই সঙ্গে আছে 40 ওয়াটের বাল্ব।
তো এ কি আদৌ মানে 220 ভোল্ট বিভব পাবে? পাবে না। কি হবে? 220 ভোল্টটা এ কিছুটা পাবে আর এ কিছুটা পাবে, তাহলে পুরো 220 ভোল্ট তো পাচ্ছে না। তাহলে এখানে ক্ষমতা কিন্তু ওই যে হিসাবে আমি বলছি যে এর বেশি এর কম, ওরকম হবে না। তাহলে এখানে করব কেমন ভাবে? এখানে একটা কাজ করতে হবে কি, দেখ, তড়িৎ প্রবাহের সঙ্গে সঙ্গে বা প্রযুক্ত বিভব প্রভেদের সঙ্গে সঙ্গে ক্ষমতার পরিবর্তন হতে পারে, কিন্তু রোধের পরিবর্তন হবে না। ঠিক আছে? রোধ কিন্তু কত তড়িৎ প্রবাহ যাচ্ছে বা দু সাইডে কত বিভব প্রভেদ আমি প্রয়োগ করেছি তার উপরে নির্ভর করবে না। এখানে কি ওহমের সূত্র দেখ, আই প্রপোর্শনাল টু ভি বলেছিলাম না, আই প্রপোর্শনাল টু, এখানে ওহমের সূত্রতে আই সমানুপাতিক ভি বা আই ইজ ইকুয়ালস টু 1/r ইন্টু ভি। এখানে কি বলেছিলাম? 1/r হচ্ছে ধ্রুবক, মানে কি আর এর মান হচ্ছে বিভব প্রভেদ তড়িৎ প্রবাহের উপর নির্ভর করছে না। তাহলে এই বাল্বটার রোধ আমি 220 ভোল্টের সঙ্গে জুড়ি বা অন্য কোনো বিভব প্রভেদের সঙ্গে জুড়ি, এর রোধ যাইকে তাই থাকবে। তাহলে আমি কি করব, যে রেটিং দেওয়া আছে সেখান থেকে আমি রোধ বার করে নেব। ঠিক আছে? ওটাই ফার্স্ট করতে হবে। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো যে 220 ভোল্ট, 220 ভোল্ট 60 ওয়াট বাল্বের রোধ সমান কি হবে? বাল্বের রোধ আমি ধরে নিচ্ছি, রোধ এটাকে ধরে নিচ্ছি কত, R1। রোধ সমান কি হবে? আমরা ওই ফর্মুলাতে জানি P ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর কত হবে? ভি স্কোয়ার বাই পি। তো সেই হিসাবে এখানে কি হবে? ভি মানে কত? 220 এর স্কোয়ার বাই 60 ওহম চলে আসবে এখানে। আর এখানে কি লিখবো? 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের, এটা কিন্তু বাল্বের রেটিং, হ্যাঁ, ওখানে শুধু বলে দেওয়া আছে 40 ওয়াট আর 60 ওয়াট বাল্ব, 220 ভোল্ট বলেনি, কিন্তু বাল্বের রেটিং 220 ভোল্ট 60 ওয়াট আমাকে ধরে নিতে হবে। কারণ যে সমস্ত বাল্ব আসে বাজারে সবার রেটিং কিন্তু ভোল্টেজ রেটিং যেটা সেটা 220 ভোল্টই থাকে। ঠিক আছে? তাহলে বাল্বের রোধ এখানে R2 কত হচ্ছে না, 220 এর স্কোয়ার বাই 40 ওহম। ঠিক আছে? 40 ওহম, এটা হয়ে গেল। এই রোধ দুটো বের হয়েছে। আচ্ছা, এবারে এখান থেকে মান বার করা যাবে? 220 স্কোয়ার বাই 40 আর হচ্ছে 220 স্কোয়ার বাই 60, এদের কি মান বার করা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে আশা করছি। এখান থেকে করে দেখ, এটা কি দশমিকে চলে আসবে? যদি 220 গুণ 220 বাই 60 করি, 220 বাই 220 বাই 60 করি, তাহলে এখানে কত আসছে? এটা আসছে শূন্য, কেটে যাচ্ছে 6। একটা কাজ করি, এখানে এটা 22 থাক, 6 3 18, তাই তো? 6 3 18, এখানে থাকছে কত? 4, তাই তো? 4 4 হলে এখানে হচ্ছে 40, তাহলে 6 6 36, আবার 4, তাহলে 36.6। ঠিক আছে? এরকম করে চলতে থাকবে এটা। আর এদিকে হচ্ছে কত? 22 হচ্ছে, এরকম হচ্ছে না? এক কাজ করি, তাহলে ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে? যেমন আছে তেমন থাক, যেমন আছে তেমন রেখে দে, পরে এখান থেকে আমি বার করে নিতে পারবো কি কি হবে। দেখ, এবারে এই দুটো বাল্বকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। ঠিক আছে? এদের মধ্যে তড়িৎ প্রবাহ কত যাবে সেটা বার করতে হবে। 220 ভোল্ট প্রয়োগ করেছি, একটা রোধ কত? একটা রোধ এখান থেকে বড় জোর তুই হচ্ছে এ করে নিতে পারিস, মানে স্কোয়ার গুলো এ করে নিতে পারিস। 220 স্কোয়ার বাই 60, এটা হচ্ছে কত? 220 স্কোয়ার বাই 40। ঠিক আছে? এই দুটোর যোগ করে কত আসছে বল? কি লিখবো এখানে? বাল্ব দুটিকে শ্রেণী সমবায়, এই ছবিটা সাইডে থাকছে, এখানে কি লিখবো? বাল্ব দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। তুল্য রোধ সমান কত হবে? 22 220 এর স্কোয়ার বাই 60। একটা কাজ করতে, এখান থেকে 220, 22 আর 22 গুণ করে নিচ্ছি, কত হচ্ছে দেখে নি।
44 44 484 আর কি হবে দুটো শূন্য। তাহলে একটা কাজ করতে পারি এখানে 484 আচ্ছা 4 হ্যাঁ 48400/60 প্লাস 48400/40 48400/60 প্লাস 48400/40 ঠিক আছে। এই দুটোকে যোগ করে বল কত আসছে। একটা সহজ ক্যালকুলেশন করা যেতে পারে এখানে কি এখানে করা যেতে পারে 48400 কে আমি কমন নিয়ে নিলাম 1/60 প্লাস 1/40 ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে লসাগু কত আসবে বলতে 120 লসাগু আসবে 120 120 হলে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এখান থেকে একটা কাটাকুটি যেতে পারে কি যাবে এখান থেকে দেখ কাটাকুটি যদি যায় 4 দিয়ে তো যাবে মনে হচ্ছে 4 দিয়ে যাবে 4 4 3 12 এটা হচ্ছে কত 4 একে 4 4 2 8 4 একে 4 শূন্য এটা যেতে পারে এটা কোনো কিছুতে যাবে না যাবে না এটা কোনো কিছুতে যাচ্ছে না ঠিক আছে। এখান থেকে চলে আসছে কত 1 2 1 0 আচ্ছা আই স্কোয়ার আর ভি চলে আসছে এটা আই স্কোয়ার আর তুল্য রোধ বার করার পরে প্রবাহ মাত্রা বার করতে হবে তাই তো। তুল্য রোধ বার করার পরে প্রবাহ মাত্রা বার করতে হবে। আচ্ছা এতটা পর্যন্ত থাকছে দেখ আমি ক্যালকুলেশন জটিল না করার জন্য কিছু কিছু কেটে যাবে ওই জন্য আমি ওদেরকে পুরো ক্যালকুলেশন করছি না ঠিক আছে স্কোয়ারকে স্কোয়ার রাখতে দিচ্ছি পরে যাতে কেটে যায়। আচ্ছা এবারে কি লিখবো যে বর্তনীতে তড়িৎ প্রবাহ কি লিখবো বর্তনীতে তড়িৎ প্রবাহ বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে তড়িৎ প্রবাহ কি দেখ আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ আই হলে কি লিখবো ভি ইকুয়ালস টু আই ইন্টু আর যে দুটো বাল্ব আমি জুড়েছি তাদেরকে কত ভোল্ট প্রয়োগ করেছি 220 ভোল্ট তাই তো 220 ভোল্ট যে দুটো বাল্বকে আমি ব্যবহার করেছি তাদেরকে 220 ভোল্ট আসছে তাহলে 220 ভোল্ট তো এখানে লিখবো আই আর এর মান কত হবে ঠিক আছে আর এর মান কত হবে এখানে আর এর মানটা এক কাজ করতে পারিস এইটাই বসিয়ে দে ইজি হবে 48400 1/60 মানে এটা হচ্ছে কত 120 হচ্ছে 5 ঠিক। তো এখান থেকে আই কত চলে আসছে দেখ আই চলে আসছে কত 220 ইন্টু 120 বাই 48400 ইন্টু 5 দেখ এইটা কিন্তু 220 এর স্কোয়ার ছিল মানে এটা হয়ে যাবে 220 ঠিক না। একটা শূন্য কেটে যাচ্ছে এখানে একটা শূন্য এখানে কেটে যাচ্ছে আর কি কাটছে এখান থেকে হচ্ছে 2 11 22 2 6 12 তো আই চলে আসছে কত 6/55 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে আসছে কত 6/55 অ্যাম্পিয়ার। চল এতটা পর্যন্ত সবাই আগে কমপ্লিট কর। এইবারে একটা জিনিস দেখ তড়িৎ প্রবাহ তো বেরিয়ে গেল এখান থেকে এবারে আমাকে করতে হবে কি কোন বাল্বটাতে বেশি ক্ষমতা হচ্ছে কোন বাল্বটাতে তড়িৎ ক্ষমতা বেশি হচ্ছে দেখ এটা 220 ভোল্ট এখান থেকে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটা কত 6/55 অ্যাম্পিয়ার এটা 60 ওয়াটের বাল্ব এটা 40 ওয়াটের বাল্ব কিন্তু আমি একে লিখবো কেমন ভাবে 60 ওয়াটের বাল্বের রোধ যত এর রোধ কত 220 এর স্কোয়ার বাই 60 আর এটাকে আমি লিখবো কত 220 এর স্কোয়ার বাই 40 মানে অ্যাকচুয়ালি আমার কাছে এইটা দেখতে কেমন লাগছে এইটা আমার কাছে দেখতে লাগছে কি দুটো রোধ তাই না একটা রোধ কত 220 এর স্কোয়ার বাই 60 আর একটা রোধ হচ্ছে কত 220 এর স্কোয়ার বাই 40 এবারে হচ্ছে কি প্রবাহ মাত্রা যাচ্ছে কত 6/55 অ্যাম্পিয়ার। এইবারে বল দুটো রোধের মধ্যে সবার দুজনের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কি হচ্ছে একই হচ্ছে তাহলে বল এখান থেকে কি বলবো 60 ওয়াটের 60
ওয়াটের বাল্বে ব্যয়িত ক্ষমতা কি ফর্মুলায় যাবে? এখানে আই স্কোয়ার আর। কিসে যাবে? আই স্কোয়ার আর। আই মানে কত? এখানে 6/55 স্কোয়ার, 6/55 স্কোয়ার ইন্টু আর মানে কত? আর মানে এখানে হচ্ছে আর মানে কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস তোরা কিছু ক্যালকুলেশন না করেও করে দেওয়া যায়, কিরকম? যেমন দেখ, এগুলো শ্রেণী সমবায় জোড়া আছে তো, শ্রেণী সমবায়ের ক্ষমতা হচ্ছে কি P = I স্কোয়ার আর। শ্রেণী সমবায়ের ক্ষমতা এই দুটোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দুজনের সমান যাবে, তাহলে দুজনের প্রবাহ মাত্রা সমান, তাহলে আমি কি লিখতে? পি সমানুপাতিক আর। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কার ক্ষেত্রে রোধ বেশি? এটা রোধ বেশি। এটার নিচে দেখ 40 আছে, এটার নিচে কি আছে? 60 আছে, তাহলে রোধ কোনটার বেশি? এটা। রোধ কোনটার বেশি? এটা। তাহলে এটার যদি রোধ বেশি হয় তাহলে কি হবে? ক্ষমতা কোনটাতে বেশি যাবে? এটাতে। কেন? এখানে ক্ষমতার সূত্র কি বলা হচ্ছে? আই স্কোয়ার আর। ঠিক আছে, তো এখান থেকে বড়জোর কি লেখা যেতে পারে? ক্যালকুলেশন না করেই বলছি, ঠিক আছে? কি বলবো? যে শ্রেণী সমবায়ে দুটি বাল্বে প্রবাহ মাত্রা একই হয়, তাই না? শ্রেণী সমবায়ে দুটি বাল্বে প্রবাহ মাত্রা একই হয়। এবারে কি লিখবো? যে পি সমানুপাতিক আর। পি সমানুপাতিক আর। এবারে বল, 60 ওয়াটের বাল্বের রোধ আমি ধরে নিচ্ছিলাম R1, আর 40 ওয়াটের বাল্বের রোধ ধরে নিচ্ছিলাম R2। কোনটা বেশি ছিল? R2 ইজ গ্রেটার দেন R1। সুতরাং কি লিখবো? P2 গ্রেটার দেন P1। অর্থাৎ 40 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বলতায় জ্বলবে। যদি ক্ষমতা পুরোপুরি বার করতে বলতো তাহলে আমি ক্যালকুলেশন করতাম। তড়িৎ প্রবাহ মাত্রা, হ্যাঁ, সেখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা যদি নাও বার করি তাতেও চলে যাবে। আর যদি পুরোপুরি ভাবে ভ্যালু বার করতে পারে, একটা কাজ করা যেতে পারে, এটাকে আরো শর্ট করে দেওয়া যেতে পারে। কিরকম শর্ট করে দেওয়া যেতে পারে? দুটো যে বাল্ব দেওয়া আছে, প্রথম যে লিখেছিলাম না যে 220 ভোল্ট 60 ওয়াটের রোধ, কত? 220 স্কোয়ার বাই 60। 220, দেখ যদি মান বার করতে বলে তাহলে করতে হবে, কে কত ক্ষমতা ব্যয় করছে এটা ক্যালকুলেশন করেছি, এখান থেকে শেখা হয়ে যাচ্ছে যে এখানে যদি মান বার করতে বলতো তাহলে আমি আই স্কোয়ার আর বসিয়ে করতে হতো, ঠিক আছে? আর যদি বলে কে বেশি উজ্জ্বলতায় জ্বলবে তাহলে কম বেশি করে দিলে হয়ে যাচ্ছে। আর যদি বলে কার কত ক্ষমতা হবে তখন কিন্তু পুরো ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম যে লিখেছিলাম 220 ভোল্ট 60 ওয়াটের রোধ, 220 স্কোয়ার বাই 60। তারপরে কি লিখেছিলাম? 220 ভোল্ট 40 ওয়াটের রোধ, কি লিখেছিলাম? 220 স্কোয়ার বাই 40। এবারে কি লিখে দিতে পারি? যে দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে রোধ সমান হয়, প্রত্যেকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান হয়। এবারে কি লিখবো? যে প্রবাহ মাত্রা সমান হলে ক্ষমতা সমানুপাতিক রোধ। তারপরে কি লিখবো? 60 ওয়াটের বাল্বের রোধ কম, 40 ওয়াটের বাল্বের রোধ বেশি, তাই 40 ওয়াটের ক্ষমতা কি হবে? বেশি হবে। এবারে এই উত্তরটা আমি লেখাবো, লেখ, যেটা আমি আগের দিন বলছিলাম, ঠিক আছে? একটা কোশ্চেন লেখ, কোশ্চেনটা লেখ যে এটার পুরোপুরি উত্তর আগে কমপ্লিট করে নে, তারপরে বলছি। লেখ, শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে, শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে
শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে কম ক্ষমতা সম্পন্ন বাল্ব বেশি উজ্জ্বলতায় জ্বলে, কম ক্ষমতা সম্পন্ন বাল্ব বেশি উজ্জ্বলতায় জ্বলে এবং বেশি ক্ষমতা সম্পন্ন বাল্ব কম উজ্জ্বলতায় জ্বলে। ব্যাখ্যা করো। ঠিক আছে, শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে কম ক্ষমতা সম্পন্ন বাল্ব বেশি উজ্জ্বলতায় জ্বলে এবং বেশি ক্ষমতা সম্পন্ন বাল্ব কম উজ্জ্বলতায় জ্বলে। ব্যাখ্যা কর। ঠিক আছে, এটার উত্তর লিখছে। ঠিক আছে, লেখ। বাজারে যে সমস্ত বাল্ব পাওয়া যায়, ঠিক আছে, বাজারে যে সমস্ত বাল্ব পাওয়া যায় বাজারে যে সমস্ত বাল্ব পাওয়া যায় তাদের প্রত্যেকের ভোল্টেজ রেটিং তাদের প্রত্যেকের ভোল্টেজ রেটিং 220 ভোল্ট হয়। আছে পূর্ণচ্ছেদ। দুটি বাল্বের ক্ষমতা দুটি বাল্বের ক্ষমতা রেটিং দুটি বাল্বের ক্ষমতা রেটিং ধরি P1 এবং P2। P1 এবং P2 দুটি বাল্বের ক্ষমতা রেটিং ধরি P1 এবং P2 এবং P1 গ্রেটার দেন P2 এবং P1 গ্রেটার দেন P2, অর্থাৎ প্রথম বাল্বটি বেশি ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ প্রথম বাল্বটি বেশি ক্ষমতা সম্পন্ন, তাই না? প্রথম কি লিখলাম, প্রথম লাইন লিখলাম যে বাজারে যত বাল্ব পাওয়া যায় সবার ভোল্টেজ রেটিং কিন্তু একই হয় সবার। ঠিক আছে, মানে আমরা রেটিং করার সময় কি কি লিখি, ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং। ঠিক আছে, আর হচ্ছে কি রোধের রেটিংও দেওয়া থাকে কিছু কিছুতে। তো কোনটা সবার ক্ষেত্রে একই থাকে, ভোল্টেজ রেটিং 220 ভোল্ট। বাজারে যত সমস্ত বাল্ব পাওয়া যায় সবার ভোল্টেজ রেটিং 220 ভোল্ট। দুটি বাল্বের ক্ষমতা রেটিং ধরে নিচ্ছি কত, P1 P2, P1 গ্রেটার দেন P2, অর্থাৎ প্রথম বাল্বটি বেশি ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, এবার লেখ, একটু প্যারা দিয়ে লিখবি। প্রথম বাল্বের রোধ R1 সমান, প্রথম বাল্বের রোধ R1 সমান, প্রথম বাল্বের রোধ R1 সমান 220 স্কোয়ার বাই P1। ঠিক আছে, আর কি লিখবি, দ্বিতীয় বাল্বের রোধ R2 সমান 220 স্কোয়ার বাই P2, 220 স্কোয়ার বাই P2। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? প্রথম বাল্বের রোধ 220 স্কোয়ার বাই P1 এবং দ্বিতীয় বাল্বের রোধ কি হচ্ছে 220 স্কোয়ার বাই P2। এবারে বল R1 আর R2 এর মধ্যে কে বড় কে ছোট হবে, আমাকে বল কোনটা P1 বড় বলেছিলাম। তাহলে একটা ভগ্নাংশের নিচে দেখ, ভগ্নাংশের ওপরে দুজনের ওপরে কি আছে 220 স্কোয়ার 220 স্কোয়ার, মানে ভগ্নাংশের ওপরে দুজন সমান। P1টা বড়, P2টা ছোট, তার মানে কি এটা বড় যদি হয় তাহলে R1 এই পুরোটার মান কি হবে, কম হবে। আর এটা যদি ছোট হয় তাহলে কি হবে, এই মানটা কি হবে, বেশি হবে। দেখ অন্যদিকে থেকে, ঠিক আছে,
বললাম বলতো কেন কোনটা বড় হবে? বল কোনটা বড় হবে? R1 বড় হবে না R2 বড় হবে? তো এখান থেকে কি লিখবো? P1 বড় হচ্ছে সেই জন্য R1 কি হবে? ছোট হবে। তাহলে কি লিখবো? এখান থেকে লিখবো R2 ইজ গ্রেটার দেন R1। ঠিক আছে, R2 কি হবে? গ্রেটার দেন R1। R2 গ্রেটার দেন R1। R2 গ্রেটার দেন R1। লিখবো কি? শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে একই পরিমাণের তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। ঠিক আছে, পূর্ণচ্ছেদ। শ্রেণী সমবায়ে দুটি বাল্বকে যুক্ত করলে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে একই পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা কি হয়? একই হয়। শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই হয়। এবারে কি লিখবো? আমি লিখবো কি, যে P সমান I স্কোয়ার R সূত্রানুযায়ী, P সমান I স্কোয়ার সূত্রানুযায়ী যেহেতু শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা ধ্রুবক, দেখ পরপর লিখছি, প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই P সমানুপাতিক R হবে। ঠিক আছে লেখা? একদম। P সমান I স্কোয়ার R সূত্রানুযায়ী যেহেতু শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই P সমানুপাতিক R। P সমানুপাতিক কি হবে? R হবে। P সমানুপাতিক R। P সমানুপাতিক কি হবে? R হবে। তাহলে এখানে কি কি লিখবো? অর্থাৎ R2 রোধের বাল্ব ব্র্যাকেটে যার ক্ষমতা P2, অর্থাৎ R2 রোধের বাল্ব ব্র্যাকেটে কি লিখবো? যার ক্ষমতা P2, এক্ষেত্রে সেটির ব্যয়িত ক্ষমতা বেশি হবে, অর্থাৎ বেশি উজ্জ্বলতায় জ্বলবে। বেশি উজ্জ্বলতায় জ্বলবে। বেশি উজ্জ্বলতায় জ্বলবে। ঠিক না? তাহলে কি লিখলাম? R2 রোধের বাল্ব যার ক্ষমতা P2, এক্ষেত্রে সেটিতে ব্যয়িত ক্ষমতা বেশি হবে, অর্থাৎ বেশি উজ্জ্বলতায় জ্বলবে। ঠিক না? বেশি উজ্জ্বলতায় জ্বলবে। P2 ক্ষমতা রেটিং P1 এর চেয়ে কম ছিল। P2 ক্ষমতা রেটিং P1 এর চেয়ে কম ছিল। অতএব বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, অতএব, বা এরকম লিখতে পারিস। ঠিক আছে, শ্রেণী সমবায়ে কম ক্ষমতা সম্পন্ন বাল্ব বেশি ক্ষমতা ব্যয় করে বেশি উজ্জ্বলতায় জ্বলে। কমপ্লিট।
নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এরকম একটা দিয়েছে, এখানে আছে 6 ওহম, 6 ওহম, এটা হচ্ছে কি 4 ওহম, ঠিক আছে, 6 ওহম 4 ওহম, এদিকে আছে 3 ওহম, আর এখানে হচ্ছে একটা ব্যাটারি জোড়া আছে, এদিকে ঋণাত্মক প্রান্ত, এদিকে ধনাত্মক প্রান্ত, এর তড়িৎচালক বল দেওয়া আছে 5.4 ভোল্ট। ঠিক, কোশ্চেন কি, 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা সবাইকে করা উচিত। 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, 6 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ, এটা কত নম্বর কোশ্চেন? 8 নম্বর কোশ্চেন, এটা করে ফেল। প্রথমে এটা তুল্য রোধ বার করতে হবে, ঠিক আছে, তুল্য রোধ। দেখ এই দুটো কিসে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরাল সমবায় থাকলে এদের দুজনের তুল্য রোধ কি রকম করব? ঠিক আছে, ধরে নিচ্ছি এই দুজনের তুল্য রোধ আর, তাহলে 1/r সমান কত হবে? 1/6 প্লাস 1/4, কত হচ্ছে এটা? 12, 12 হলে এটা কত হচ্ছে? 2, এটা হচ্ছে কত? 3, 5/12, তাহলে আর হচ্ছে কত? 12/5। এবারে এটার সঙ্গে মানে এই দুজনকে মিলে একটা হয়ে গেল 5, 12/5, 12/5, আর এটা কত আছে? 3, কত আছে? 3, এখানে আছে ব্যাটারি। এবারে বল এই দুজনকে যোগ করে মোট তুল্য রোধ, তাহলে মোট তুল্য রোধ কত হবে? মোট তুল্য রোধ কত হবে? 5, 12/5 প্লাস 3, কেন? এই দুজন শ্রেণী সমবায় আছে, তাহলে কত হবে? এটা 5, এটা 12, 5 3 15, 27, 27/5, কার কার এসছে 27/5? 27/5, ঠিক আছে, 27/5 এসছে তো। এবার লেখ, টুকেছিস তাড়াতাড়ি, এটা টুকেছিস, টুকেছিস, ওই দেখ টুকে দে। প্রবাহ মাত্রা বার করব, প্রবাহ মাত্রা ধরি আই, ঠিক আছে, তাহলে কি হবে? ভি ইজ ইকুয়ালস টু আই আর, কত কত এখানে প্রয়োগ করা হয়েছে? 5.4 সমান আই কত? আই বার করছে, আর হচ্ছে কত? 27/5, প্রবাহ মাত্রা বের করে নিচ্ছে, ঠিক আছে। এখান থেকে কত হবে? আই হবে কত? 5.4 ইন্টু 7/22, এই সরি 27, এটা কোথায় ছিল? আর এর মান কি লিখেছি? 27/5, 27/5, তাহলে উপরে হবে কত? 5, এটা হবে 27, ঠিক আছে। একটা কাজ করব কি, এখান থেকে দশমিক তুলে দেব, এখানে হয়ে যাবে 0, 27 একে 27, 0, 27 2 54, ঠিক আছে, 2 5 10, 5 আর 5 কেটে যাচ্ছে, আই হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার, আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, হয়ে গেল আই কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এবারে আমাকে কথা বল যে যেটা 12/5 ছিল না, এই 12/5 দুই প্রান্তের বিভব প্রভেদ মানেই 6 দুই প্রান্তের বিভব প্রভেদ 4 দুই প্রান্তের বিভব প্রভেদ একই হবে। তাহলে কি লিখবো? যে এটা হয়ে গেছে, এবার লিখবো কি? 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, দেখ সমান্তরাল সমবায় কি হয়? এর দুই প্রান্তের যা বিভব প্রভেদ, এরও দুই প্রান্তের তাই বিভব প্রভেদ, আর এদের তুল্য রোধ বার করে আমরা করি, ঠিক আছে। কেন কি, যে প্রবাহ মাত্রাটা 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, যদি আমি আলাদাভাবে 6 মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বার করি, তবে গিয়ে 6 ওহমের দুই প্রান্তের বিভব প্রভেদ আমি বার করতে পারবো। তাহলে তখন আবার 1 অ্যাম্পিয়ারকে
ভাগ করতে হবে, 6-এর মধ্য দিয়ে কত যাবে, 4-এর মধ্য দিয়ে কত যাবে। ওটা না করে আমি কি করতে পারি, সোজাসুজি একদম পুরো রোধ কত 12/5, এর মধ্য দিয়ে পুরো কারেন্টটাই যাচ্ছে, মানে এদের তুল্য রোধ কত 12/5, তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে ওটার মধ্য দিয়েই যে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে তার জন্য বিভব প্রভেদ বার করে নিলেই হয়ে যাবে। 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান 12/5 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ সমান কি হবে, ভি ইজ ইকুয়ালস টু কি হয়, আই ইন্টু আর, আই মানে কত 1, আর মানে কত 12/5 ভোল্ট, এটাই হবে উত্তর। 12কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে 10, 5 4 20, এত ভোল্ট। অতএব 6 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হবে, 6 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হবে 2.4 ভোল্ট। উত্তর কি আছে, উত্তর কি আছে 2.4 ভোল্ট। ব্যাস এই পর্যন্ত থাকছে, ভালো করে করবে। পৃথিবীর বিভব শূন্য ধরা, এটা কোশ্চেন দিয়েছে। পৃথিবীর বিভব শূন্য ধরা হয় এই কারণে যে পৃথিবী হচ্ছে আধানের একটা অনেক বড় ধারক যাকে বলা যায়। পৃথিবীতে যদি আমি কিছু পরিমাণ আধান দেই বা পৃথিবী থেকে কিছু পরিমাণ আধান যদি আমি নিয়ে নিই, তাতে করে তার বিভবের কোনো পরিবর্তন হয় না। এই জন্য পৃথিবীর বিভবকে শূন্য ধরে নেওয়া হয়। আর অসীম কোনো একটা আধান যদি এখানে থাকে, সেখান থেকে অসীম দূরত্বে কোনো বিন্দুর বিভবটাকেও আমরা শূন্য ধরে নিই। তার মানে দুটো জায়গার বিভব আমরা শূন্য ধরতে পারি, একটা হচ্ছে পৃথিবীর বিভব, একটা হচ্ছে কি আধান। এখানে যদি কোনো আহিত বস্তু থাকে তার থেকে অসীম দূরত্বে, অনেক দূরে, সেখানে হচ্ছে কি বিভবকে শূন্য ধরা হবে। আচ্ছা ওই কোশ্চেনটা আমি করে দিচ্ছি, ঠিক আছে একবার। কি বলেছে, কোনো, হ্যাঁ বলেছে যে কোনো তারকে যদি টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হয়, প্রথমে দৈর্ঘ্য ছিল এল, রোধ ছিল আর, এবার এটাকে টানা হয়েছে, ঠিক আছে, টানতে দৈর্ঘ্য হয়ে গেছে 2L, তাহলে এখনো রোধ কত হবে, এটা কোশ্চেন ছিল। এখন আমি বলছি কি তারকে যদি টানা হয় তাহলে কি হবে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু আয়তন স্থির থাকবে। এইরকম কন্ডিশনে কি বলা হয়, যে রোধ, ঠিক আছে, আর সমানুপাতিক এল স্কোয়ার যখন আয়তন ধ্রুবক, ঠিক আছে, যখন আয়তন ধ্রুবক থাকছে বা আয়তন স্থির থাকছে। আর আমরা যেটা পড়ে এসেছি সেটা কি আর সমানুপাতিক এল যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক। কিন্তু এখানে তো দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে। এই জন্য আমরা কি করব, এই ফর্মুলা দিয়ে যাব। এবার দেখ, তাহলে আমি ধরে নিলাম কি প্রথমে দৈর্ঘ্য কত আর, এবং হচ্ছে প্রথমে দৈর্ঘ্য এল এবং রোধ হচ্ছে কত আর, পরে দৈর্ঘ্য 2L এবং রোধ আমি ধরে নিচ্ছি কত আর ড্যাশ, কত ধরে নিচ্ছি আর ড্যাশ। তাহলে আমি যদি লিখি আর ড্যাশ বাই আর সমান কি লিখবো, আর ড্যাশ বাই আর সমান কি লিখবো, আর ড্যাশ মানে কি, আর ড্যাশ কখন, যখন দৈর্ঘ্য 2L। তাহলে দেখ সমানুপাতিক আছে মানে কি, যখন আর ড্যাশ লিখবো তার জন্য দৈর্ঘ্যটাও উপরে লিখতে হবে, যখন আর লিখছি তার জন্য দৈর্ঘ্য কত এল, তখন কত এল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা 4L এর স্কোয়ার বাই এল স্কোয়ার, কেটে গেল 4 এটা। এবারে আর ড্যাশ সমান কত হচ্ছে 4R। এইটা কি বলা ছিল, যে এই পরিবাহীটার রোধ কত বলা ছিল, 6 ওহম, কত বলা ছিল 6। তাহলে এটা 6 ওহম বলা ছিল, এই জন্য উত্তর হবে কত 24 ওহম। তার মানে যে তারটা রোধ, যে তারের হচ্ছে কি রোধ হচ্ছে কত না 6 ওহম, যে তারের রোধ কত 6 ওহম, সেটাকে যদি আমি টেনে তার দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দিই, তার রোধ হয়ে যাবে কত 24 ওহম।
টেনে তার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার রোধ হয়ে যাবে কত 24 ওহম। ঠিক আছে, তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি এর সঙ্গেই কর দেখি। কোশ্চেনটা লেখ। একটি তারের রোধ, একটি তারের রোধ 20 ওহম। একটি তারের রোধ 20 ওহম। তারটিকে তারটিকে চাপ দিয়ে সংকুচিত করে, তারটিকে চাপ দিয়ে সংকুচিত করে তার দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তারটিকে চাপ দিয়ে সংকুচিত করে তার দৈর্ঘ্য কি করা হলো, অর্ধেক করা হলো। ঠিক আছে, এখন তারটির রোধ কত হবে? তাহলে প্রথমে রোধ কত বলেছি 20 ওহম। এরকম একটা তার আছে, এই তারটাকে দুদিক দিয়ে চাপ দিতে কি হয়েছে, এটা কি হয়েছে, এর দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে চাপ দিতে। তো এখন যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি আগের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন রোধ কত হবে, করে ফেল সবাই। তাহলে এখানে কি করতে হবে, ওই একই পদ্ধতি, তাই না, ওই একই পদ্ধতি। তাহলে এটাই কি রকম হয়ে যাবে, প্রথমে রোধ কত বলেছে 20, দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত এল। পরে কি করা হয়েছে, এটাকে চাপ দিয়ে সংকুচিত করে দেওয়া হয়েছে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে কত L/2। তাহলে রোধ কত হবে, ঠিক আছে, রোধ কত হবে, এই একই ফর্মুলা দিয়ে যাবে। এখন রোধটা ধরে নেওয়া হচ্ছে কত R ড্যাশ। তাহলে কি হবে, এখানে এখানে জাস্ট হবে কত না R ড্যাশ যখন হচ্ছে তখন দৈর্ঘ্য কত L/2 তার স্কোয়ার। যখন যখন রোধ হচ্ছে 20 বলছি তখন তার দৈর্ঘ্য কত এল, তো সেই হিসাবে L²। তো এখান থেকে কি হবে না R ড্যাশ/20 ইজিক্যালস টু কি হবে L²/4। আর নিচে আছে কত L² কেটে গেল, তো R ড্যাশ হবে কত 20/4, মানে কত হচ্ছে 5 ওহম। তাহলে রোধ কত হবে 5 ওহম, ব্যাস 5 ওহম হচ্ছে রোধ। বল, তড়িৎ কোষের মধ্যে, তড়িৎ কোষের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয়? তড়িৎ কোষের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয়? বাহ, ভালো কোশ্চেন। বল, কোথায় উৎপন্ন হয় তড়িৎ কোষের মধ্যে তড়িৎচালক বল, কোথায় উৎপন্ন হয়? হুম, উৎপন্ন হয় কোথায়, তড়িৎ কোষের মধ্যে তড়িৎচালক বল কোথায় উৎপন্ন হয়? একটা তড়িৎ কোষ আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা তড়িৎ কোষের একটা তড়িৎ কোষের মধ্যে কি আছে, দুটো হচ্ছে কি তড়িৎদ্বার আছে, আর তার মধ্যে কি আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। ঠিক আছে, তাহলে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয় না, দুটি তড়িৎদ্বারের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেখানে তড়িৎচালক বল উৎপন্ন হবে। ওখানে কি হবে, আধানগুলো, ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো কি হবে, ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো কি হবে, অ্যাকচুয়ালি দুটো তড়িৎদ্বার আছে না, দুটো তড়িৎদ্বার আছে, ক্যাথোড অ্যানোড। এবারে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হবে তার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আর ধর এখানে আমি রেখেছি কি যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে আছে, তো সেখানে কি হবে Na+Cl- হয়ে গেছে। Na+ গুলো কোনো একটা তড়িৎদ্বারে যাবে আর Cl- গুলো কোনো একটা তড়িৎদ্বারে যাবে। তো
একটাতে কি হবে ধনাত্মক আধান, একটাতে যাবে ঋণাত্মক আধান, তাহলে কি হবে এই দুজনের মধ্যে বিভব প্রভেদ যেটা হবে সেটাই হবে কি তড়িৎ চালক বল। নেক্সট, তারপরে তেরোর কোশ্চেন বলছে, এটা হচ্ছে কোন প্রকাশনের বই? সাঁতরা অনুশীলনী দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী। 13 কোশ্চেন বলছে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী, কি সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 ইন্টু 10⁻⁸ ওহম মিটার এবং 3.2 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে? কি করে করবো এটা? কে করতে পারবি? কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? কোশ্চেনটা বলেছে দেখ ভালো করে, কারো যদি পাশে বই থাকে দেখ, বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী ধাতব পরিবাহী এ ও বি রোধাঙ্ক বলে দিয়েছে দুটো, পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির প্রবাহ মাত্রা একই হবে। প্রথম কথা দেখ, দুজনের রোধ কত কত হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? দুজনকে একই বিভব প্রভেদে জোড়া হয়েছে, আর ভি দুজনকে একই বিভব প্রভেদে জোড়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দুজনকে একই বিভব প্রভেদে জোড়া হয়েছে, পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। ওকে, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ এবং বি, এটা ধরো এ, এটাতে সমান দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্য যেটা এরও দৈর্ঘ্য সেটাই। আচ্ছা এর রোধ আমি করছি, হ্যাঁ, আর সমান কি হবে রো, এ এ ধাতব পরিবাহীর রোধাঙ্ক কত, রো হচ্ছে কত 1.6 ইন্টু 10⁸, ঠিক আছে, -8, এটা হচ্ছে রোধাঙ্ক। আমরা কি লিখি আর সমান রো এল বাই এ, তাই না? আর সমান রো এল বাই এ। তো প্রথম যে পরিবাহীটা আছে তার আমি রোধ ধরে নিচ্ছি কত, এর রোধাঙ্ক ইন্টু এর দৈর্ঘ্য এল বাই এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি কত A1, কত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি কত A1, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত A1। এবারে এই পরিবাহীটার রোধ কত হবে, এর রোধাঙ্ক কত 3.2 ইন্টু 10⁻⁸, 3.2 ইন্টু 10⁻⁸, এটা হচ্ছে কি রোধাঙ্ক, রো এল, এল এরও দৈর্ঘ্য কত এল, রো এল বাই এ, এ মানে কত হবে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত A2 ধরে নিচ্ছি, ঠিক আছে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ধরে নিচ্ছি A2। কেন বলেছিল কোশ্চেনটা আরেকবার পড়ে দেখ, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী মানে কি এর যা দৈর্ঘ্য হবে এরও তাই দৈর্ঘ্য হবে, এই জন্য এরও এল এরও এল। এর রোধাঙ্ক দেওয়া ছিল এটা, এর রোধাঙ্ক দেওয়া ছিল এটা। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি জানি না কত হবে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি জানি না কত হবে। এটাকেও যে বিভব প্রভেদে জোড়া হয়েছে এটাকেও সেই বিভব প্রভেদে জোড়া হয়েছে। কোশ্চেন কি বলেছে, এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা একই হবে, মানে কি এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রাটা হবে এর মধ্য দিয়েও সেই প্রবাহ মাত্রা যাবে, একই প্রবাহ মাত্রা হবে। তাহলে বল আমাকে একটা কথা বল, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আমরা কিভাবে করব? ভি ইজিক্যালস টু আই আর ফর্মুলা দিয়ে, নাকি না? আই মানে কি হয় ভি বাই আর, তার মানে এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হতো, এই এই রোধটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হতো ভি বাই এর যে রোধ 1.6 10⁻⁸
ইন্টু এল বাই A1। এটা হচ্ছে কি এই রোধটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, ঠিক হলো। আচ্ছা, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হতো, ভি বাই এটার রোধ কত 3.2 ইন্টু 10⁻⁻8 ইন্টু কি হচ্ছে এল বাই A2। কোশ্চেনে বলেছে কি এই দুটো প্রবাহ মাত্রা সমান হবে। এই দুটো প্রবাহ মাত্রা সমান হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, মানে A1 অনুপাত A2 কত আসবে। এখান থেকে করতে পারবি A1 অনুপাত A2 কিভাবে আসবে, দেখ কেটে যাবে অনেক কিছু। কি কেটে যাবে, একটু ভালো করে লক্ষ্য কর, কেটে যাবে অনেক কিছু। এখান থেকে A1 বাই A2 কি হবে সেটা করতে হবে, A1 বাই A2। এখান থেকে A1 বাই A2 কত হবে ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেনটা আরেকবার না হলে বলছি, কোশ্চেনটা একটু বড় বলেছে এই জন্য এরকম হচ্ছে। বলেছিল কি প্রথমে দুটো সমান দৈর্ঘ্যের পরিবাহী, তাহলে এর যদি দৈর্ঘ্য এল হয় এরও দৈর্ঘ্য এল, এদের রোধাঙ্ক দেওয়া ছিল, এর রোধাঙ্ক দেওয়া ছিল এটা, এর রোধাঙ্ক দেওয়া ছিল এটা। এদেরকে একই বিভব প্রভেদের ব্যাটারির সঙ্গে জোড়া হলে যদি একই কারেন্ট যায় তাহলে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হবে। আমি কি করেছি, প্রথমটা রোধাঙ্ক যেটা দেওয়া ছিল দৈর্ঘ্যটা এল ধরেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরেছি, তাহলে এর রোধ পেয়ে গেলাম। দ্বিতীয়টা রোধাঙ্ক দেওয়া ছিল, যেহেতু দুজনের দৈর্ঘ্য সেম বলেছে, এর দৈর্ঘ্য এল নিয়েছি এই জন্য এরও দৈর্ঘ্য এল, কিন্তু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 ধরেছি। একই বিভব প্রভেদের সঙ্গে জোড়া হয়েছে। বলেছি কি কারেন্ট যদি একই হয় তাহলে আমি কি করলাম, ভি এটাকে ধরে নিলাম, এরও বিভব প্রভেদ ভি ধরে নিলাম, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করে নিলাম। তাহলে কি হবে, ভি বাই এর রোধ, মানে কি হচ্ছে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আবার এর ভি বাই এই রোধ সমান কি হচ্ছে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এই দুটো কারেন্ট সমান হচ্ছে, তাহলে A1 বাই A2 কত হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখ কাটাকুটি করে বাদ চলে যাবে, দিয়ে A1 বাই A2 মান বার করে ফেল সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই টুকবি তো টুক, তাড়াতাড়ি। কি করে করতে হবে এটাকে, এখানে এখানে নিয়ে চলে যাচ্ছি, দেখ ভি উপরে A1 লিখে দিচ্ছি, নিচে 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু এল সমান, এখানে কি হচ্ছে ভি উপরে চলে যাচ্ছে A2, নিচে হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻8 ইন্টু এল। এখান থেকে কি কি কেটে যাচ্ছে বল, দুই সাইড থেকে ভি আর ভি কেটে যাবে, এল আর এল কেটে যাবে। এখান থেকে হচ্ছে কি A1 বাই 1.6 ইন্টু 10⁻⁻8, এখানে হবে A2 বাই 3.2 ইন্টু 10⁻⁻8। এবার এখান থেকে A1 বাই A2 করতে হবে, A1 বাই A2, A1 বাই A2 কি হবে 1.6 ইন্টু 10⁻⁻8 উপরে চলে গেল, 3.2 ইন্টু 10⁻⁻8 নিচে আছে, এটা কেটে গেল, দশমিক তুলে দিলাম, 16 দিয়ে 32। তাহলে কি হচ্ছে A1 বাই A2 হচ্ছে কত 1/2, মানে A1 অনুপাত A2 হচ্ছে কত 1:2। ব্যাস, এর হচ্ছে উত্তর। তারপরে কোশ্চেন বল। সঞ্জীব বল, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বল। একটা কোশ্চেন দিয়েছে, বলছে 2 কুলম আধান কয়টি ইলেকট্রনের সমান, বার করে দেখি সবাই। 2 কুলম আধান কয়টি ইলেকট্রনের সমান হবে, 2 কুলম আধান কয়টি ইলেকট্রনের সমান। কতগুলি ইলেকট্রনের সমান,
2 কুলম আধান কতগুলি ইলেকট্রনের সমান? দেখ আমি একটা কথা বলছি, এইরকম ক্যালকুলেশন একটা নাম্বার তোদেরকে আমি মুখস্থ করতে বলবো যাতে করে ইজি হবে কোশ্চেনটা। সবাই দেখবি একটু। আমরা এটা কি দিয়ে করি? কিউ ইজিক্যালস টু এনই দিয়ে করি, তাই না? আধানের কোয়ান্টাম, তার মানে এখানে কিউ কত? 2 কুলম। আর আমরা ইলেকট্রনের যে আধান সেটা কত জানি? 1.6 ইন্টু। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? তার মানে 2 কুলম আধান কতগুলো ইলেকট্রনের সমান হবে? তাহলে আমি এখানে করব কত? 2 কুলম যদিও বা লিখি, এখান থেকে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম আর কুলম কেটে যায়, ঠিক আছে? তো এন হচ্ছে কত? 2/1.6 ইন্টু 10⁻⁻19 হয়েছে। এবারে আমি যেটা বলতে চাইছি যে এই যে 1/10⁻⁻19 না, এটাকে একটা সংখ্যা করা যেতে পারে, মানে 1 ইলেকট্রনের যে আধান সেইটা ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি কি আসছে একটু দেখি। দেখ নিচে যেমন 1/1.6 আছে, এটা থাক। 10⁻⁻19 কে আমি ওপরে নিয়ে যেতে চাইছি, কি হবে? 10⁻+19 হলো, ব্যাস। 10⁻+19। এবারে এক কাজ করলাম, একটা 10 আমি নিলাম, ঠিক আছে? একটা 10 আমি নিলাম, তাহলে থাকবে কত? 10⁻18, নাকি না? মানে 10⁻19 কে আমি কি লিখতে পারি? 10⁻1 ইন্টু 10⁻18। দেখছিস? 10⁻1 ইন্টু 10⁻18 মানে 10⁻1 মানে 10, নিচে আছে 1.6। এবারে এইখান থেকে আমি কি করলাম? দশমিক তুলে দিলাম। কি করলাম? দশমিক তুলে দিলাম, তাহলে কি হবে? এখানে একটা শূন্য হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। 100/16 ভাগ করে বল সবাই কত আসছে? 100 কে 16 দিয়ে ভাগ কর, দিয়ে বল দশমিকে কত আসছে। 100 কে 16 দিয়ে ভাগ করতে বলছি। 16×6 = 96, 4 দশমিক নিলাম 0, 16×2 = 32, 8 নামলো, দশমিক আছে 0, 16×5 = 80, তাহলে কত আসছে? 6.25, 6.25 আসছে। তাহলে আমি এটাকে লিখবো কত? 6.25 ইন্টু 10⁻18। মানে আমি যেটা বলতে চাইছিলাম যে 1/ইলেকট্রনের আধান মানে 6.25 ইন্টু 10⁻18। এটা মনে থাকবে? 1/ইলেকট্রনের আধান মানে 6.25 ইন্টু 10⁻18। বলবে এটা নিয়ে কি হবে? এটা নিয়ে একটা সুবিধা আছে কি, এই ক্যালকুলেশনটাকে দেখ ভালো করে। এটা মানে কত? 2 ইন্টু 1/ইলেকট্রনের আধান, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে আমি কি লিখতে পারি? 2 ইন্টু এই পুরোটার মান যেটা আমি সবসময় মুখস্থ রাখি যদি এটাকে, তাহলে কি হবে? 6.25 ইন্টু 10⁻18 সমান n। তাহলে n এর মান কি দাঁড়িয়ে যাবে? n এর মান দাঁড়িয়ে যাবে কত? n এর মান দাঁড়িয়ে যাবে, এখানে এটাকে গুণ করে দে, কত হবে? 5×2 = 10, 5×2 = 10, 1, 2×2 = 4, 1 = 5, দশমিক দিলাম, 6×2 = 12 ইন্টু 10⁻18। এতগুলো ইলেকট্রন, এটা হয়ে যাবে n এর মান। আর যদি এমনি ক্যালকুলেশন ভাগ টাগ করে করতে যাস, 2 দিয়ে ভাগ করিস, জটিল হয়ে যাবে ক্যালকুলেশন। এই জন্য 1/ইলেকট্রনের আধানটাকে আমরা মুখস্থ রাখতে বলছি, ঠিক আছে? আমি কোশ্চেন বলেছি যে 10 টু দি, আচ্ছা কোশ্চেন বলেছি -8 মাইক্রোকুলম আধানে আহিত বস্তুর মধ্যে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? আধানটা কত? -80 মাইক্রোকুলম। 80 মাইক্রোকুলম, তো -80 মাইক্রো মানে 10⁻⁻6 কুলম। এটাতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে কি হবে? Q = Ne, Q = Ne। এবারে ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে হবে।
এখানে কিউ এর মান 80 × 10⁻⁻6। বলবি মাইনাস কোথায় গেল, তাই তো? বলবি মাইনাস কোথায় গেল, ঋণাত্মক আধান বলেই তো বলেছি অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা। এখানে ঋণাত্মকটা হচ্ছে কি আধানের প্রকৃতি বোঝানো হচ্ছে, n × 1.6 × 10⁻⁻19 কুলম। আচ্ছা কুলম এখানে লিখিনি তো, ওখানে লেখার দরকার নেই। n তাহলে কত হবে, এক চান্সে লিখে দিচ্ছে, 80 × 10⁻⁻6, 1.6 × 10⁻⁻19। এবারে কথা হচ্ছে যে এই যে নিচে 1.6 × 10⁻19, এটা কি আমি কত লিখতে বলেছি, 6.25 × 10⁻18 লিখতে বলেছিলাম, হ্যাঁ কি না? এবারে এইটাকে গুণ করতে হবে 80-র সঙ্গে এইটাকে, ঠিক আছে? 80-র সঙ্গে 6.25 কে যদি গুণ করি, অ্যাকচুয়ালি এক কাজ কর, 625 কে 8 দিয়ে গুণ কর, ঠিক আছে? 625 কে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে। 8 5 40, 4 থাকছে, 8 দিয়ে 16, 4 20, 2 8 48, 49, 50 হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি গুণ করা উচিত ছিল কত, 625 আর 80 গুণ করা উচিত ছিল, তাহলে আর একটা শূন্য হতো, তাহলে 5 লিখে 3টে শূন্য তো হয়েছে। আচ্ছা 80 করলে কি হতো, আর একটা শূন্য হতো। এখানে দশমিকের পরে কটা ছিল, দুটো। দশমিকের পরে কটা ছিল, দুটো। তাহলে কি হবে, 1 2, তার মানে কি হবে, এখানে দশমিক হবে, মানে 500 × 10⁻, কত হবে, 18 থেকে 6 গেলে কত হচ্ছে, 12, তাই না? তার মানে কত হচ্ছে, 500 × 10⁻12। এটাকে আমি কত লিখতে পারি, 5 গুণিতক 100, 100 মানে কত, 10-এর স্কোয়ার, আর 10⁻, কত, 12, তার মানে কত হচ্ছে, 5 গুণিতক 10⁻14। তাও হবে, হ্যাঁ। এটাতে এখানে 16 16 5 80 ছিল, এই জন্য ইজি হয়ে যাচ্ছে। যদি কোথাও যদি না হয়, ওই জন্য আমি ওটা বলেছিলাম। এখানে যেহেতু দেখছিস যে 80 আছে, তো এখান থেকে ইজি হতে পারে অবশ্যই। এখানে দশমিক তুলে দিলাম, 16 5 80 শূন্য, তাহলে এটা হবে কত, 50, 10⁻, কত হবে এটা, 19 -6, তাহলে 50 গুণিতক 10⁻, কত, 13, তাহলে 5 গুণিতক 10⁻14। এখান থেকেও আসছে ক্যালকুলেশন। হ্যাঁ এখানে 80 আছে বলে 1.6, মানে দশমিক তুলে দিলে 16 হয়ে যাচ্ছে, 16 5 80 কেটে যাচ্ছে সহজে, এই জন্য এটা ইজি হচ্ছে। আর যদি কোথাও না করতে পারি এরকম, তখন আমাদেরকে এইটা করে নেওয়া উচিত, নিচেরটাকে 6.25, ঠিক আছে? তো পুরো চ্যাপ্টার রিভিশন দেওয়া থাকলো, ঠিক আছে? যার যেটা প্রবলেম করে আসবে। চল এই পর্যন্ত থাকছে।